আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হয় স্ট্রিমিং এর সমস্যা নাকি? এরকম আমাকে 2 জিবি লাগতেছে কেন? আচ্ছা, যেটা বলতেছিলাম, মৌলে পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখন ঠিক আছে। হ্যালো 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 হ্যালো। ওকে, তো দেখেন, মৌলে পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন মারাত্মক একটা চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারে কোনো মা বাপ নাই। এই চ্যাপ্টার খুবই কঠিন চ্যাপ্টার, খুবই বড় চ্যাপ্টার। আপনারা চাইলে আমি এই চ্যাপ্টার 5 দিনও পড়াইতে পারি, বাট না, আমাদের এই টাইমে কাজ কি একদম জিস্ট পার্ট গুলা এমন ভাবে রিভিশন দিয়ে দেওয়া যাতে করে আর কোনো টেনশন না থাকে, রাইট? সো এই জায়গা থেকে অনেক জায়গা থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টারের। সো আমরা কি করব, আমরা এখন আমরা মোটামুটি 2 ক্লাসে শেষ করে দিব, 2 ক্লাসে এটা শেষ করে দিব। এক ক্লাসে শেষ করা ইম্পসিবল। আমি চাইলেই আপনারে দাগায় দাগায় এক চ্যাপ্টারে শেষ, এক ক্লাসে শেষ করে দিতে পারি, বাট না, ওইভাবে পড়াইলে ভাল লাগবে না আমার। আমি একদম লিখে লিখে পড়াবো, একদম কলম দিয়ে লিখে লিখে পড়াবো। এই চ্যাপ্টারে একদম বেসিক জায়গাগুলা, মেইন জায়গাগুলা আমরা রিভিশন দিয়ে দিব। ওকে, আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। তো এই চ্যাপ্টারে সবার আগে আমাদের যেই পার্টটাতে ফোকাস থাকবে সেটা হচ্ছে একদম রাসায়নিক বন্ধন থেকে শেষ পর্যন্ত, রাসায়নিক বন্ধন থেকে শেষ পর্যন্ত। ক্লিয়ার কিনা? ওকে, আসেন তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। প্রথমে আসবে হচ্ছে গিয়ে সংকরায়ন। সংকরায়ন আমি কিন্তু লিখে লিখে পড়াবো, ওকে, লিখে লিখে পড়াবো। সংকরায়ন, তো সংকরায়নে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। সো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে আসেন, সবার আগে আসেন কি নিয়ে আলোচনা করব? আমরা কার্বন কার্বন বন্ড নিয়ে আলোচনা করি, আসেন। প্রথম কথা হচ্ছে, আমরা জানি কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে sp3 সংকরায়ন। কার্বন কার্বন যদি দ্বি বন্ধন থাকে ওইটাকে আমরা বলবো sp2 সংকরায়ন। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে ওটাকে আমরা বলবো হচ্ছে sp সংকরায়ন। কি বলবো? sp সংকরায়ন। এটা এটা আপনি কি জানেন? হ্যাঁ ভাই জানেন। জানেন কিনা? ওকে ফাইন। শুধু জানলেই হবে না, যেহেতু এটা কৃষি টাইপেরও প্রশ্ন দেখাবো। সো আপনি এদের বন্ধন যেই ভ্যালু গুলা, বন্ধন দৈর্ঘ্যের ভ্যালু গুলা, ওইগুলো একটু জেনে রাখবেন। যেমন আমরা সবাই জানি, দেখেন এটা কত, 0.154 ন্যানোমিটার। ভালো করে একটু তাকান, এই ভ্যালুগুলো আপনার জানতে হবে। কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য কত? 0.154 ন্যানোমিটার। দ্বিবন্ধন কত? 0.139 ন্যানোমিটার। আর একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝখানে হচ্ছে বেনজিন আছে না, বেনজিন, বেনজিনের দ্বিবন্ধন মানে তেরা কইরা দিছি, দেখেন এই যে তেরাটা। ক্লিয়ার কিনা কথা? এইখানে একটু রাখেন। এই যে তেরা, এই তেরাটা হচ্ছে গিয়ে কি, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে এই বন্ড আর এই বন্ড। আমরা সবাই জানি কার্বন কার্বন দ্বিবন্ধনটা কি হয় বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে একক আর দ্বিবন্ধনের মাঝখানে একটা ভ্যালু, মানে কি 0.134 ন্যানোমিটার। আর কার্বন কার্বন ত্রিবন্ধন কত? 0.120 ন্যানোমিটার। এই জিনিসগুলো আপনার জানতে হবে। ওকে ফাইন। এখান থেকে প্রশ্ন এসে পড়তে পারে, আপনি জানেন না, আপনি পারেন না। ওকে ফাইন। এরপরে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে ডিরেক্টলি। সেটা হচ্ছে, আমরা কি জানি এস আর এস মিলে কি হবে? একক বন্ধন হবে। কি হবে? একক বন্ধন। এস আর পি মিলে কি হবে? একক বন্ধন মানে সিগমা। হ্যাঁ, আবার পি আর পি মিলে কি হবে? সিগমা হতে পারে। আবার পি আর পি যদি সমান্তরালে থাকে, অসংকরিত থাকে, মাথায় রাখবেন, পি আর পি যদি অসংকরিত এবং সমান্তরাল হয় তাহলে কি হবে? পাই হবে। এই বেসিকটা আপনার জানতে হবে। যতগুলা বেসিক দরকার সবগুলা বেসিক আপনার জেনে তারপরে পরীক্ষা হলে যেতে হবে। ওকে, এক সেকেন্ড। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পিপি মানে হচ্ছে পাই, পাই মানে হচ্ছে অসংকরিত প্লাস সংকরণ, সমান্তরাল। যেমন মনে করেন পি ওয়াই, পি ওয়াই এরা কি করবে? পাই। পিজেড, পিজেড পাই। এস কি কখনো পাই দিবে? এস কখনো পাই দিবে না। এই যে বেসিক জিনিসগুলো আপনাকে জানতেই হবে। এই বেসিক জিনিসগুলো ছাড়া আপনি অ্যান্সার করতে পারবেন না, মাস্ট জানতে হবে। ওকে, মানে এই এস আর পি মিলে কি হতে পারে? এস আর পি মিলে
এস আর পি মিলে কি হতে পারে বাবা? সিগমা হতে পারে, রাইট? আবার পি আর পি মিলেও কি হতে পারে? পি আর পি মিলেও সিগমা হতে পারে। এস আর এস মিলেও কি হতে পারে? এস আর এস মিলেও সিগমা হতে পারে। এগুলো আপনাকে জানতে হবে। এই সবগুলো কি সিগমার কেস। আর এরা কি? এরা হচ্ছে এই যে সমান্তরাল সমান্তরাল। এটা কি? পাইয়ের কেস। ডি দিয়ে আপনার কোনো প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই। ডি এর কোনো প্রশ্ন আসবে না আপনার। এই যে, এরা হচ্ছে গিয়ে কি আমার পাইয়ের কেস। ওকে, আচ্ছা। এন্ড ওই যে এবারও ডিউতে প্রশ্ন আসছে, ডি এর যে অরবিটাল গুলা, ডি এর অরবিটাল কোনটা? এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। আর ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই যে এই তিনটা কি? এই তিনটা হচ্ছে বিটুইন দ্য এক্সিস, মানে কি এরা এই জায়গায় থাকে, এরা এই জায়গায় থাকে। আর এই যে ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি? এই যে অন দ্য এক্সিস, মানে এরা কি এক্সিস এর উপরে থাকবে। ডি জেড স্কোয়ার মানে কি? এই যে অন দ্য এক্সিস, মানে এরা এক্সিস এর উপরে থাকবে। আর এটা কি? বিটুইন দ্য এক্সিস, মানে এক্সিস এর মাঝে থাকবে, এক্সিস এর মাঝে থাকবে। এই যে মাঝে থাকবে, মাঝে থাকবে। ক্লিয়ার? ওকে, এই যে এই আইডিয়াটা আপনার জানলে এনাফ, গুড এনাফ। ওকে, এরপর আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিগমা ও পাই বন্ধন সংখ্যা। পাই বন্ধন সংখ্যা, সংখ্যা আসে, সংখ্যা 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 কিরকম সংখ্যা আসে? ভালো করে তাকান। যেই প্রশ্নগুলো আসে আমি ওই প্রশ্নগুলোই সলভ করাবো, টেনশনের কোনো কারণ নাই। ওকে, এগুলো আমার মানে ঠোঁটের গোড়ায় মুখস্থ। দেখেন, আপনাকে বলবে এটাতে সিগমা আর পাই কয়টা, সিগমা আর পাই কয়টা, ভালো করে বুঝেন। এই যে এইটা, তার মানে কি দেখেন, CH3CN। ভালো প্রশ্ন। আপনাকে বলবে সিগমা কয়টা, পাই কয়টা। এখানে চারটা সিগমা, একটা সিগমা, পাঁচটা সিগমা আর দুইটা পাই, রাইট? তিন বন্ধন থাকলে কি হয়? দুইটা পাই হয়, একটা সিগমা হয়। তার মানে এখানে সিগমা কয়টা? সিগমা হচ্ছে পাঁচটা, পাই কয়টা? পাই হচ্ছে দুইটা। আপনাকে প্রশ্ন করবে ইথাইন, ইথাইনের ভিতরে সিগমা কয়টা, পাই কয়টা? সিগমা কয়টা? এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা সিগমা। আর পাই কয়টা? পাই হচ্ছে দুইটা। এগুলো আপনাকে জানতে হবে। ওকে, এই ধরনের প্রশ্ন আসবে। প্রশ্ন বাইরে থেকে দিবে না, প্রশ্ন ভিতর থেকেই দিবে। ওকে, আরেক ধরনের প্রশ্ন আসে, ওভারঅল বন্ধন কয় ধরনের বন্ধন আছে? যেমন চিন্তা করেন, ওভারঅল বন্ধন, মনে করেন আপনাকে প্রশ্ন দিল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার ভিতরে কি কি বন্ধন আছে? তার মানে আপনাকে তো বুঝতে হবে যে অ্যামোনিয়াম মানে কি, অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। আমি ইচ্ছা করে বড়গুলা দেখাচ্ছি যাতে করে এর ভিতর থেকে প্রশ্ন আসে। অ্যামোনিয়াম আয়ন মানে কি? তার মানে কি আয়নিক পাইছেন? আয়নিক একটা ইয়ে আছে না আপনার এখানে, কি প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে না? আছে কি না? আছে। তার মানে কি এখানে আয়নিকের একটা ব্যাপার আছে। এই অ্যামোনিয়ামের ভিতরে কি আছে দেখো তো? তিনটা অ্যামোনিয়া, তিনটা হাইড্রোজেন মিলে কি হয়েছে? অ্যামোনিয়া হয়েছে। আর এই যে, এই যে, তার মানে কি এখানে সন্নিবেশ আছে, সমযোজী আছে, আবার আয়নিকও আছে। তার মানে এইটারে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে তিন ধরনের বন্ধন আছে। কে কে আছে? আয়নিক আছে, কোভ্যালেন্ট মানে সমযোজী আছে, আর কোঅর্ডিনেট বন্ধন আছে, মানে কি সন্নিবেশ বন্ধন আছে। এরকম সেম প্রশ্ন দিতে পারে, হাইড্রোনিয়াম আয়ন, H3O+ আয়ন, তার মানে এখানে কি হচ্ছে দেখো তো? জাস্ট সমযোজী আছে, আর কি আছে বলতো? এই যে দেখো সন্নিবেশ আছে। তার মানে এখানে কিন্তু দুই ধরনের বন্ধন আছে, একটা হচ্ছে সমযোজী, আরেকটা কি সন্নিবেশ। বন্ধন থেকে এই ধরনের প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নই আসবে। ওকে, আবার মনে করতে পারেন এরকম হতে পারে, যেমন মনে করেন আপনাকে এরকম প্রশ্ন দিল সে, উম ভালো একটা প্রশ্ন ধরি। মনে করেন হচ্ছে আপনাকে প্রশ্ন দিল কপার সালফেট আর 5 অণু পানি। এই প্রশ্নটা, এই যে তুতে, এর ভিতরে কি কি বন্ধন আছে? এর ভিতরে ভাইয়া সব বন্ধন আছে, মানে বুঝি নাই। দেখেন এই যে কপার সালফেট, এর জিনিসটা কেমনে থাকে জানেন? এই যে কপার 2+, রাইট? এই কপার 2+ এর ভিতরে এই যে দেখেন চারটা পানি, চারটা কি করে? এই যে দেখো চারটা পানি, চারটা পানি কি করে? লোন পেয়ার দিয়ে চারটা সন্নিবেশ তৈরি করে। আমি ইচ্ছা করে বেশি কঠিনটা দেখাচ্ছি যাতে করে আর কোনো সমস্যা না হয়। ওকে, ওকে। আবার দেখেন এখানে আরো একটা পানি আছে, পাঁচটা পানি না টোটাল? কয়টা পানি? পাঁচটা পানি। দেখো টোটাল পানি কয়টা? পাঁচটা পানি না? চারটা পানি হইছে। এই যে পাঁচটা পানি, এই যে দেখো, এই যে এই পানির সাথে এটা কি হাইড্রোজেন বন্ধন আছে। আবার সালফেট, সালফেট মানে কি বলতো? এই দেখো এটা হচ্ছে সালফেট। তার মানে দেখো 2+2-, দেখো 2+2-, মানে এখানে একটা আয়নিক ইন্টারেকশন আছে। আবার দেখো এখানে সন্নিবেশের ব্যাপার আছে, আবার সমযোজীর ব্যাপার আছে। এই যে পানি, এই পানির ভিতরে কি আছে? সমযোজী আছে না? আছে। তার মানে এখানে কি সমযোজী আছে, সন্নিবেশ আছে, এই যে অক্সিজেন লোন পেয়ার দিয়ে কি করতেছে? ইচ্ছা করে বড়টা দেখাইলাম। তার মানে কি সমযোজী আছে, সন্নিবেশ আছে, প্লাস মাইনাস, এই 2+2-, মানে আয়নিক আছে। আবার এই জায়গায় কি আছে দেখো? হাইড্রোজেন বন্ধনও আছে।
পাইছো? তার মানে কি কপার সালফেট ৫ পানি, এটাতে ৩ ধরনের বন্ধন, ৪ ধরনের বন্ধনই আছে, আয়নিক, সমযোজী, তারপরে সন্নিবেশ, হাইড্রোজেন বন্ধন, ৪ ধরনের বন্ধনই আছে। বন্ধন থেকে এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তার মানে কি পাই বন্ধন, সিগমা বন্ধনের সংখ্যা জিজ্ঞাসা করতে পারে তোমাকে। শুধু যে এই দুটা না, যে কোনো প্রশ্ন তোমাকে বলতে পারে, বুঝছো, যে কোনো প্রশ্ন বলতে পারে। মনে করো তোমাকে এরকম একটা দিল, সে প্রোপাইন দিল তোমাকে, হ্যাঁ, C111CH বললো প্রোপাইন, এটাও কিন্তু অ্যাডমিশনে আসছে, বলবে এখানে সিগমা কয়টা পাই কয়টা, এরকম টাইপের প্রশ্ন, রাইট? আমাদের টার্গেট কি সবগুলো টাইপ কভার করে যাওয়া, সবগুলো টাইপ কভার করে গেলে একটা কনফিডেন্স অটোমেটিক চলে আসবে। ওকে, তাহলে এই দুইটা টাইপ গেল। আরেকটা টাইপ গেল কি, এই যে ডিরেক্টলি বেসিক, একদম বেসিক থেকে প্রশ্ন দেওয়া, যে কোন অরবিটাল মিলে এস তৈরি করবে, কোন অরবিটাল মিলে হচ্ছে পাই তৈরি করবে। ওকে, তারপরে এদের, এটা হচ্ছে মানে কি মুখস্থ বিদ্যা। ওকে, এটা মুখস্থ বিদ্যা। তো এখন আমরা জাম্প করবো কিসে, শঙ্করায়নের টাইপ গুলোর ভিতরে। আসো, শঙ্করায়নের টাইপ। তাহলে নাম্বার 1, টাইপ 1। টাইপ 1 হচ্ছে ডিরেক্টলি হচ্ছে তোমাকে একটা যৌগ দিয়ে বলবে এইখানে কার্বনের সংকরায়ন গুলা কিরকম দেখো। একটা প্রশ্ন সলভ করাই দিই, তাহলে দেখবা সব হয়ে যাবে। এই যে এটা, ভালো করে একটু তাকাও, ভালো করে তাকাও। এই কার্বনের সবগুলো সিগমা বন্ড, সবগুলো সিঙ্গেল, তার মানে কি এটা sp3। কার্বন কার্বন সিঙ্গেল হইলে কি হয়, sp3 হয়। এই কার্বনের সিঙ্গেলও আছে, ডাবলও আছে, তাই এটা কি হবে, sp2। আবার এই কার্বনের ডাবলও আছে, সিঙ্গেল আছে, তাই এই কার্বন কি হবে, sp2 হবে। এই কার্বনের ট্রিপল আছে, এটা কি হবে, sp। এই কার্বন কি হবে, sp। দ্যাটস ইট। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ফেমাস প্রশ্ন। মানে সরি, এটা ট্রিপল, হ্যাঁ ঠিক আছে। তার মানে তোমাকে এই ধরনের প্রশ্ন দিবে যে হচ্ছে কার, কোন কার্বনটাতে কি ধরনের আছে। এখন হতে পারে তোমাকে জাস্ট অ্যালকিন দিছে, মনে করো প্রোপিন দিছে, এটা দিছে, তার মানে কি এখানে sp2, এখানে sp2, আর এখানে কি sp3। হতে পারে তোমাকে শুধু প্রোপাইন দিছে, হতে পারে তোমাকে কি দিছে, শুধু প্রোপাইন দিছে। তাহলে এখানে sp সংকরায়ন, এখানে sp সংকরায়ন, আর এখানে কি sp3 সংকরায়ন। মানে এই টাইপটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এইটা হচ্ছে তোমার টাইপ 1, সংকরায়নের টাইপ 1। ওকে ফাইন। এবার হচ্ছে গিয়ে তোমাকে একদম একদম মেজর জিনিস, একদম মেজর জিনিস, মেজর জিনিস কি, সেটা হচ্ছে ডিরেক্টলি ইন ডেপথ সংকরায়নটা পড়ে যেতে হবে। ইন ডেপথ সংকরায়ন পড়তে বলতে কি, মানে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। এখন তুমি যা পারো তার ভিতর থেকে প্রশ্ন আসবে, আমি বারবার করে বলতেছি। তুমি যদি মনে করো ভাইয়া একটা আজগবি একটা যৌগ দিয়ে তোমারে বলবে শঙ্করায়ন বের করতে, না, ভুল 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 ভুল, না। আজগবি কোন যৌগ দিয়ে শঙ্করায়ন আজ পর্যন্ত বের করতে বলা নাই। যা পড়াবো এর ভিতর থেকেই বলবে, এর ভিতর থেকেই তুমি পারবা। শুধুমাত্র একবার, মানে ইতিহাসে একবার আমার থেকে শঙ্করায়ন কমন পড়ে নাই, সেটা হচ্ছে 22-এর এমআইএসটি পরীক্ষায়, 22-এর এমআইএসটি পরীক্ষা আমার মনে আছে। ওইখানে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের কোন একটা যৌগ দিছিল, যেটা আমার বোর্ড থেকে কমন পড়ে নাই, বোর্ড থেকে কমন পড়ে নাই। এবাদে যত ওই গত 5-6 বছর ধরে যত শঙ্করায়ন আসছে সব পড়াই দিই আমি, ইন ক্লাস পড়াই দিই। ওকে, তো আসো আমরা বিসমিল্লাহ বলে, কথা না বাড়াই বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আসো, সেটা হচ্ছে sp3। তোমার একদম প্রথম কনসেপ্ট হচ্ছে sp3 মানে কি, অ্যালকেন, রাইট? ওকে ফাইন। তাহলে দেখো, তুমি তো জানো ভাইয়া মিথেনের সংকরায়ন কি sp3, তাহলে মিথেন যদি তোমার পাইরা থাকো তুমি, তাহলে তোমাকে অবশ্যই CCl4টা পারতে হবে, অবশ্যই SiCl4টা পারতে হবে। তার মানে এরাও যে sp3, ওদেরই ভাই ব্রাদার তোমাকে জানতে হবে। ওকে ফাইন, ভাই জানলাম। এখন আমি তো আরো একটা জিনিস পড়ছিলাম না ভাই, কি পড়ছিলাম ভাইয়া, মিথেন পড়ছি আমি একাডেমিকে, অ্যামোনিয়া পড়ছি আমি, একটা লোন পেয়ার আছে, আর পানি পড়ছি আমি, একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার আছে। তুমি এই তিনটার একটা ইয়া পড়ছো না? তাহলে মিথেন কি পড়ছো ভাইয়া, মিথেন পড়ছি ভাই চতুষ্কলকীয়, আর পড়ছি 109.5 ডিগ্রি। ওকে ওকে, আমরা এই অ্যামোনিয়া পড়ছি কি ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড 107 ডিগ্রি, দ্যাটস ইট এনাফ। পানি পড়ছি ভাইয়া ভি শেপ বা কৌণিক শেপ, আর এটা পড়ছে 104.5 ডিগ্রি। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে তুমি যে H2O পড়লা, তুমি যে H2O পড়লা, তুমি যে H3O+ পড়লা না, এটা কার দোষ, এটাও sp3, এটা চতুষ্কলকীয়। দ্যাটস ইট, যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়ো। তুমি যে H2O পড়লা, H2S পড়লা না, এটা কার দোষ বলো? এটাও কি হবে, sp3 হবে। এইটা জানতে হবে 92 ডিগ্রি, এটাও কি হবে 92 ডিগ্রি, ভি শেপ, ভি শেপ। যার যতটুকু লাগবে অতটুকু শিখাই দিব, টেনশন নেই। তুমি যে অ্যামোনিয়া পড়লা, তুমি অ্যামোনিয়া পড়ছো অথচ NF3 পড়ো নাই 102 ডিগ্রি, হবে? হবে না। তুমি PH3 পড়ো নাই 94 ডিগ্রি, হবে? হবে না। NF3 কি সেম 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 ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড। তুমি যদি অ্যামোনিয়া পড়ো অথচ NH4+ পড়ো নাই, তাহলে হবে? হবে না। অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়া,
আর একটা কি সন্নিবেশ দিয়ে এইচ প্লাসটা দিছে, তার মানে কি এটা চতুস্তলকীয় হয়ে গেছে এখন। এটা চতুস্তলকীয়, এটাও sp3 হয়ে গেছে। দ্যাটস ইট। দেখো, এর বাইরে থেকে কোনো সময় হচ্ছে sp3 প্রশ্ন আসে না। ওকে, আরেকটা বলে দিই ভাইয়া, হীরক sp3 এন্ড বিদ্যুৎ পরিবাহী না, বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবাহী না। দ্যাটস ইট। তুমি আর কটুক পড়বা, এর বাইরে থেকে কি প্রশ্ন দিব জীবনে? কারণ NF3 দিল, NCl3 যদি দেয়, একই না, একই না। বুঝছো তো জিনিসটা, NF3 দিল, NCl3 দিল, তাহলে একই পড়া না, একই পড়া। কথা বোঝা গেছে? মানে যা আসবে সব ঘুরে ফিরে এই সব জায়গা থেকেই প্রশ্ন আসবে, তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার কনসেপ্ট বাবা? ওকে ফাইন, আসো। এরপর আসো ভাইয়া, sp2 তে কি পড়বো? sp2 বেশি কিছু পড়ার দরকার নাই। sp2 আমি অল্প পড়াবো, হ্যাঁ। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড দুইটাই কি বলতো? sp2। একটু স্ট্রাকচারটা সম্পর্কে আইডিয়া রাখো। সালফার ডাইঅক্সাইড দেখতে এরকম, লোন পেয়ার উইথ লোন পেয়ার। আর সালফার ট্রাইঅক্সাইড কিরকম? উইদাউট লোন পেয়ার, হ্যাঁ, ত্রিকোণাকার। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার ভি শেপ, হ্যাঁ, এটা কি ভি শেপ। আর এটা কি আমার ত্রিকোণাকার। জোরটুক পড়াচ্ছি ওটুক পড়ো, আর কিছু লাগবে না। ত্রিকোণাকার, সমতুলীয় ত্রিকোণাকার, ওকে। আর আমরা একটা বেসিক জিনিস তো জানি ভাই, sp2 মানে কি? অ্যালকিন মানে ইথিন। তাহলে কত হবে এটা? 120 ডিগ্রি, রাইট? আমরা এগুলো পড়ছি না? হ্যাঁ ভাই পড়ছি। এগুলো পারি না? পারি। 120 ডিগ্রি ইথিন মানে অ্যালকিন, অ্যালকিন মানে কি? 120 ডিগ্রি, সমতুলীয় ত্রিকোণাকার, ওকে। ভাই ওইখানে হীরক পড়ছি, তাহলে এখানে কি পড়বো? তুমি গ্রাফাইট পড়বা। গ্রাফাইটও কি sp2 হবে? গ্রাফাইটও কি হবে? বিদ্যুৎ পরিবাহী হবে। এই, গ্রাফাইট কি? বিদ্যুৎ পরিবাহী হবে। প্রশ্ন কি ভাইয়া, বানায় দিবে মিয়া, যা পড়াবো তার ভিতর থেকে দিবে, তাই না? এবার আরেকটা ব্রাঞ্চ আছে, কি ব্রাঞ্চ আছে বলো তো? এই দেখো, BF3AlCl3, মনে করো BCl3, একই কথা, একই কথা, হ্যাঁ। BF3AlCl3 এরা কি বলতো? এই যে এরা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, sp3, হ্যাঁ। এরা কি ত্রিকোণাকার, সরি, সমতুল্য ত্রিকোণা। 120 ডিগ্রি। তুমি একটু পড়লা, তুমি এটা জানলা না যে ভাইয়া ওরে কিন্তু অষ্টক সংকোচন, এটা কি? এরা 120 ডিগ্রি, এরা অষ্টক সংকোচন, এরা হচ্ছে লুইস অ্যাসিড। এটা 120 ডিগ্রি দেখাই যাচ্ছে, রাইট? 120 ডিগ্রি, লাগবে না। তাহলে BF3AlCl3 কি? লুইস অ্যাসিড, অষ্টক সংকোচন, sp2। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো এটা পড়লাম অথচ আমি BF4 মাইনাস পড়লাম না, AlCl4 মাইনাস পড়লাম না, তাইলে তো সমস্যা। হ্যাঁ, তাইলে তো সমস্যা। ওকে, BF4 মাইনাস কি? ওই দেখো, F মাইনাস হচ্ছে লিগ্যান্ড, যেহেতু অষ্টক সংকোচন, F মাইনাস এসে ওরে সন্নিবেশ দিয়ে ইলেকট্রন দিবে, তার মানে ও কিন্তু আর ত্রিকোণাকার থাকবে না, এটা হয়ে যাবে sp3, এটা হয়ে যাবে চতুস্তলকীয়। AlCl4 কি হয়ে যাবে? sp3 চতুস্তলকীয় হচ্ছে। দ্যাটস ইট। sp2 নিয়ে তুমি এতটুকু জিনিস জানো, এরপরে জীবনে তোমার আর কিছু লাগবে না, তুমি টেনশন করো না। ওকে, ওকে। তারপরে আসো sp তো আরো সোজা ভাইয়া। অ্যালকাইন মানে ইথাইন মানে কি? sp সংকরায়ন, দ্যাট মিন্স 180 ডিগ্রি, মানে কি বলতো? সরল রৈখিক, লিনিয়ার, হ্যাঁ, সরল রৈখিক। সরল রৈখিক, জানি কি জানি না, ওকে। এবার কি কি আসবে বলো তো? কার্বন ডাই অক্সাইড আসবে, বেরিলিয়াম ক্লোরাইড আসবে, HgCN আসবে, AgCN আসবে, হাইয়েস্ট গেলে এডি তো আসবে। এর চেয়ে বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে না। তাহলে এই যে এইগুলা, এগুলার বাইরে আর কোনো কিছু বলার দরকার আছে না? আর কোনো কিছু পড়ো না, এগুলাই আসবে ঘুরে ফিরে, ঘুরে ফিরে এগুলাই আসবে। এগুলো কি? সবই সবই 180 ডিগ্রি, সবই কি? সরলরৈখিক। শেষ। তুমি একটু জেনে রাখো, বেশি কিছু পড়ার দরকার নাই। আর জটিল যৌগ থেকে একটা আসে, জটিল যৌগ থেকে একটা আসে, কোনটা বলতো? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। মনে করে এই যে এটা এরকম, এই যে এটা।
এটাও কি এসপি সংকরায়ন। যা আসবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, হওয়ার চান্সই নাই। কথা বোঝা গেছে? হওয়ার কোনো চান্স নাই। ওকে, তোমাকে বলবে নিচের কোনটি সরল রৈখিক, এর ভিতরে একটা অপশন দিয়ে দিবে। তুমি যা পারবা ওইরকম তিনটা জিনিস দিয়ে দিবে, তুমি টেনশন করো না, অন্যটাই হচ্ছে অ্যান্সার। sp3d, এটা আরেকটা মাস্ট জিনিস। প্রথম কথা হচ্ছে PCl5। PCl5 কিরকম? PCl5 নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে, হ্যাঁ, অনেক টাইপের প্রশ্ন আসে। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, ত্রিকোণাকার দ্বি পিরামিড। এটা কি ত্রিকোণাকার, এটা কি ত্রিকোণাকার দ্বি পিরামিড। ওকে, ত্রিকোণাকার দ্বি পিরামিড। ওকে, এখানে ভিতরের অ্যাঙ্গেলটা কতটুকু বলতো? 120 ডিগ্রি। আর ওই যে উপরেরটার সাথে এটার অ্যাঙ্গেল কতটুকু বলতো? 90 ডিগ্রি। মানে জিনিসটা কি, এই যে হাতের ভিতরে কি আছে বলো তো? মনে করো এই যে তিনটা আঙ্গুল দেখছো, এটা হচ্ছে ত্রিকোণাকার, হ্যাঁ ত্রিকোণাকার, সে এইভাবে চিন্তা করো। হ্যাঁ, এইটার উপরে একটা, নিচে একটা। তাহলে কি এদের এই তিনটা আঙ্গুল তো একটা তলে আছে, রাইট, একটা তলে আছে। এটা কিন্তু একটা সারফেস। ওকে, এটার ভিতরে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি কইরা। এটার ভিতরে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। ক্লিয়ার কিনা? এটার ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর এই তলটার সাথে এটার অ্যাঙ্গেল কত? 90। এটার অ্যাঙ্গেল কত? 90। ক্লিয়ার? এদেরকে বলা হয় অক্ষীয়। আর এই যে হাতটা, এটা বলা হয় বিষুবীয়। ওকে, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, তুমি যেভাবে চিন্তা করো। তাহলে PCl5 এর উদাহরণটা তোমাকে লাগবে। তারপরে SF4, সব পড়তে হবে না, যেগুলো যেগুলো দিচ্ছি এগুলো পড়বা। SF4 কি? sp3d সিস। সিস মানে কি বলতো? সিস মানে এই যে এটা, একটা কিন্তু লোন পেয়ার আছে এখানে, বুঝছো? এই যে এস, চারটা ফ্লোরিন। SF4 কি তোমার সিস শেপ। এটা হচ্ছে সিসো বলা হয়। ওই যে বাচ্চারা খেলে না, এই জায়গায় বসে একজন, এই জায়গায় বসে একজন, এটাকে বলা হয় কি বলতো? সিসো শেপ। কঠিন আর কটুক করবে, করলে এটা করবে, ClF3 করবে। এটাও কি আসবে? sp3d। এটা কি আসবে বলতো? এটা হচ্ছে টি শেপ, বুঝছো? এটা হচ্ছে টি শেপ। ClF3, দেখো এটা হচ্ছে টি শেপ, এটাকে বলা হয় কি বলতো? টি শেপ। আরেকটা কি আসে? জেনন ডাইফ্লোরাইড। জেনন ডাইফ্লোরাইড কি? জেনন ডাইফ্লোরাইড হচ্ছে sp3d সংকরায়ন, সরল রৈখিক, লিনিয়ার। ডাইফ্লোরাইড কি বলতো? লিনিয়ার। তিনটা লোন পেয়ার। আমি স্ট্রাকচার সহ দিচ্ছি, মাঝে মাঝে বলতে পারে জেনন ডাইফ্লোরাইডের লোন পেয়ার কয়টা? তিনটা। দেখো তিনটা লোন পেয়ার। ClF3 তে লোন পেয়ার কয়টা? দুইটা। SF4 এ লোন পেয়ার কয়টা? একটা। রাইট। সালফারের লাস্টে কয়টা? ছয়টা না, চারটা বন্ডে গেছে আর দুইটা লোন পেয়ার। বুঝা যাচ্ছে? ওকে, sp3d তে এতটুকু জিনিস তোমার জানলে গুড এনাফ, মানে মোর দেন এনাফ। ওকে, এরপরে কি আছে? sp3d2। sp3d2 আমি কিন্তু একদম সুন্দর করে গুছাই দিচ্ছি বাবা, হ্যাঁ সুন্দর করে গুছাই দিচ্ছি, সব পড়তে হবে না, যা যা আসবে তা পড়বা। sp3d2, sp3d তো সবার আগে কি আসবে? SF6। এটা কি হবে বলো তো? অষ্টতলকীয়। মানে কি, এই যে দেখো, এই যে এটা SF6। ওকে, এটা তোমার জানতে হবে। আর কি আছে বলো তো? উম জেনন টেট্রাফ্লোরাইড। আমি চাইলে IF5 দিয়েও করতে পারি, দরকার নাই, ওগুলোর দরকার পড়বে না। জেনন টেট্রাফ্লোরাইড আসে। চারটা জিনিস আছে দেখো, ফ্লোরিন কয়টা আছে? চারটা। তাহলে লোন পেয়ার কয়টা? প্রশ্ন যদি কঠিনও আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো, স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, এমন ভাবে শিখো। তাহলে এটা কি বলতো? সমতলীয় বর্গাকার। এটা কি সমতলীয় বর্গাকার। ওকে, লোন পেয়ার দিয়ে কিন্তু আমার শেপ তৈরি হয় না। ওকে, তাহলে এটা কি সমতলীয় বর্গাকার হবে, এটা অষ্টতলকীয় হবে। তারপরে তোমার এইখান থেকে আর কোনো প্রশ্ন দিবে না, টেনশন করো না, এখান থেকে আর কোনো প্রশ্ন দিবে না। ইয়েস দিবে। D2 sp3 আর sp3d2 কিন্তু সেম না, হ্যাঁ। D2 sp3 কোনটা? ওই যে বলতো K4 Fe6 বা K3 Fe6। ওকে, এই K4 Fe6 K3 Fe6 দুজনে কি বলতো? D2sp3, দুজনে কি বলতো? D2sp3। তোমাকে এটা জানতে হবে। এন্ড এই দুইটার মধ্যে ও কিন্তু ডায়াম্যাগনেটিক।
দেখো প্রশ্ন যা আসবে তার তার চেয়ে এমন ভাবে পড়াই দিচ্ছি যে এর চেয়েও কঠিন করা আর পসিবল না। ও কিন্তু প্যারাম্যাগনেটিক। কেন? এখানে একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, এখানে অযুগ্ম অবস্থায় থাকে না। ওই যে তোমরা ছোটবেলায় শেপটে ইয়া পড়তো না, নাই ইয়াতে একাডেমিকে, এই জায়গায় অনেকগুলো বক্স থাকতো, লোন পেয়ার আসতো, ইলেকট্রন গুলো কম্প্রেস হয়ে যেত, রাইট? এটা আসবে। যা পড়াচ্ছি তার বাইরে থেকে প্রশ্ন দিবে না, তোমার টেনশন নেই। ওকে, তাহলে কে থ্রি এফিসিয়েন্সি হচ্ছে প্যারাম্যাগনেটিক, কে ফোর এফিসিয়েন্সি হচ্ছে ডায়াম্যাগনেটিক। এটা কিন্তু ডি টু এসপি থ্রি, এসপি থ্রি ডি টু না। ওকে ওকে, এরপরে এসপি থ্রি ডি থ্রি, দুইটা উদাহরণ শিখবা। আইএফ সেভেন, আইএফ সেভেন কি পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড আইএফ সেভেন। আইএফ সেভেন পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা কি পঞ্চভুজীয় দ্বিপিরামিড? পঞ্চভুজীয় দ্বিপিরামিড, ওকে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। আর জেনন হেক্সাফ্লোরাইড, এটা কি বলতো? অষ্টতলকীয়, বাট একটু কথা আছে। স্ট্রাকচার সহ শিখাচ্ছি কেন বলতো? যাতে করে প্রশ্ন যদি কঠিন দেয়, যেমন এই যে এবার ডিউতে দিছে একটা ক্যাটায়ন দিছে, তোমার কি বলে মিথাইল কার্বোক্যাটায়ন বা মিথাইল কার্বানায়ন, কোনো একটা দিছে, দিয়া বলছে লোন পেয়ার কয়টা আছে, রাইট? তো তুমি যদি স্ট্রাকচারটাও পড়ে যাও তাহলে তোমার লাভ। লোন পেয়ার কয়টা আছে? একটা লোন পেয়ার আছে। তাহলে জেনন এফ সিক্স হচ্ছে গিয়ে অষ্টতলৈক্য বাট বিকৃত, কারণ একটা লোন পেয়ার কি ডিস্টর্টেড অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে বিকৃত অষ্টতলৈক্য। এটা কি বলতো? বিকৃত অষ্টতলকীয়। তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বিকৃত অষ্টতলকীয়, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বিকৃত অষ্টতলকীয়, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বিকৃত অষ্টতলকীয়, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বিকৃত অষ্টতলকীয়। দ্যাটস ইট, এনাফ, গুড এনাফ। এই জায়গা থেকে এর চেয়ে বেশি আর কোনো কিছু তোমার পড়ার দরকার নাই। ওকে, ভাই শঙ্করায়ণ কি শেষ? না, আরেকটা আছে। এসপি টু ডি, একটাই একটাই উদাহরণ, এসপি টু ডি, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট, একটাই উদাহরণ, বেশি পড়ার দরকার নাই রে বাবা, এত বেড়ে কি করবি? টেট্রামিন কপার সালফেট। তাহলে টেট্রামিন কপার মানে ওরা কঠিন করলে কটটুক করবে ভাই, কথা বুঝো নাই? টেট্রামিন কপার সালফেট তোমাকে মাথায় রাখতে হবে কি বলতো? তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে ওর এ হচ্ছে এসপি টু ডি, ডিএসপি টু না, হ্যাঁ, সমতলীয় বর্গাকার, প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল। বুঝা গেছে? যা পড়াইছে এর বাইরে থেকে প্রশ্ন দিবে না, তুমি টেনশন করো না। ওকে, আসো। বে, এরপরে কি পড়বো? এরপরে কি পড়বো? কিচ্ছু পড়ার দরকার নেই, এই তোমার কিছু পড়ার দরকার নেই, তোমার যা পড়ানোর আমি পড়াবো, তুমি টেনশন করো কেন? ওয়াই? তাহলে আমাদের কি কি শেষ? আমাদের ওই যে বন্ধন রিলেটেড যে জিনিসপত্র, যেই টাইপের প্রশ্ন আসে বন্ধন থেকে, বন্ধন রিলেটেড প্রশ্নগুলো শেষ। এরপরে বন্ধনের পরে কি আসে ভাইয়া? বন্ধনের পরে আসে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আরে ভেরি গুড, আসো 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 আসো। হাইড্রোজেন বন্ধন, এখন হাইড্রোজেন বন্ধন থেকে বেশ কিছু উদাহরণ জানতে হবে। যেমন তোমার একটা বেসিক জিনিস জানা উচিত, হাইড্রোজেন বন্ধন কার কার ভিতরে হয়? হাইড্রোজেন ফ্লোরাইডের ভিতরে, হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে, হাইড্রোজেন আর নাইট্রোজেনের ভিতরে। ফ্লোরিনের ভিতরে হয়, তোমার জানার দরকার নাই। এখানে অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত কেন? হাইড্রোজেন বন্ধনের জন্য। পানি 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 মানে পানি পানি পানিতে হাইড্রোজেন বন্ধন হতে পারে কয়টা? এই যে যেটা যা পড়াচ্ছি তা দরকার তোমার। হাইড্রোজেন বন্ধন চারটা। কিন্তু বরফ, যদি তোমার প্রশ্ন আসে বরফে হাইড্রোজেন বন্ধন কয়টা? বরফে হাইড্রোজেন বন্ধন কিন্তু দুইটা। এইচএফ, এইচএফ কি করে? ট্রাইমার গঠন করে। কি করে? ট্রাইমার গঠন করে। ওর বয়লিং পয়েন্ট কত? 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বয়ে আছে। ট্রাইমার তৈরি করে কেমনে? ট্রাইমার তৈরি করে এই যে এটা। ওকে, এটা হচ্ছে এইচএফ এর ট্রাইমার। এটা কি বলতো? এটা হচ্ছে এইচএফ এর ট্রাইমার। এইচএফ এর ট্রাইমার, এগুলো হচ্ছে একদম জিস্ট প্রশ্ন।
এরপরে মাথায় রাখবে, ইথানোয়িক অ্যাসিড কি তৈরি করে? ডাইমার তৈরি করে। ইথানোয়িক অ্যাসিড কি তৈরি করে? ডাইমার তৈরি করে। হ্যাঁ, এই যে ইথানোয়িক অ্যাসিড। CH3 সি ডাবল OH টা আমরা কি বলি? ইথানোয়িক অ্যাসিড বলি না? ইয়েস। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার তৈরি হয়। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন কি? প্যারানাইট্রোফেনল আর এই দেখো, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এই যে ফেনল আর প্যারা পজিশনে নাইট্রো। এখন দেখো, এই যে এদের ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে কি নাই? আছে। আবার এদের ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে কি নাই? আছে। এখন বুঝো, এটা একই যৌগের ভিতরে, এটা কিন্তু দুইটা আলাদা যৌগ। খেয়াল করছো? দুইটা আলাদা যৌগ। দুইটা আলাদা যৌগ আর এটা কিন্তু একই যৌগ। তুমি যদি ওরে মনে করো এক বোতল প্যারানাইট্রোফেনল নাও, তার মানে কি এখানে প্যারানাইট্রোফেনল কি একটা আছে? না, এরকম অসংখ্য প্যারানাইট্রোফেনল আছে। And তারা কিভাবে একজন আরেকজনের সাথে লেগে আছে? এই যে আন্ত আণবিক মানে পারস্পরিক একটা হাইড্রোজেন বন্ধন আছে, তাই ওরে গলাইতে গেলে তোমার এই বন্ড ভাঙতে হবে, তারপরে ওরে গলাইতে হবে। বাট ওরে তুমি গলাইতে গেলে কিন্তু এক্সট্রা বাইরের কারোর সাথে বন্ধন ভাঙতে হচ্ছে না। এটা একটা যৌগের ভিতরে বন্ধন। আর এটা কি পারস্পরিক মানে কি এরকম আরো আছে না, আরো আছে না, আরো আছে, আরো আছে না, আরো আছে। তার মানে কি এই বন্ধনগুলো ভাঙতে হচ্ছে, তারপরে ওরে গলাইতে হচ্ছে। তাই প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি। প্যারার কি বেশি? প্যারার গলনাঙ্ক বেশি। আর অর্থের গলনাঙ্ক কম। অর্থের গলনাঙ্ক কম, প্যারার গলনাঙ্ক বেশি, অর্থের গলনাঙ্ক কম। 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 কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো, কিছু উদাহরণ লাগবে। অন্ত আর আন্ত, এই যে এরা যতরা আছে সবাই হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, মানে নিজেদের নিজেদের ভিতর। ওকে, নিজেদের নিজেদের ভিতরে। সরি, এগুলো হচ্ছে সব আন্ত মানে কি পারস্পরিক। একটা পানি একটা পানির সাথে, একটা পানি একটা পানির সাথে আছে, মনে করো। হ্যাঁ, একটা পানি একটা পানির সাথে আছে, একটা পানি একটা পানির সাথে আছে, তার মানে কি এরা সব আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এরা সব হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? ওকে। আর অন্ত আণবিক কারা? ওই উদাহরণটা লাগবে। অন্ত আণবিকের উদাহরণ কি? স্যালিসাইলিক অ্যাসিড। আসলে এটা হচ্ছে অর্থ স্যালিসাইলিক অ্যাসিড। দেখো, অর্থ স্যালিসালডিহাইড এগুলো কিন্তু অপশনে থাকবে। হ্যাঁ, অপশনে থাকবে। তাহলে এটা কি স্যালিসালডিহাইড? এটা হচ্ছে স্যালিসালডিহাইড। এটা হচ্ছে অর্থ স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসালডিহাইড, স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসালডিহাইড। ওকে। আর ওই যে মাত্র বললাম অর্থনাইট্রোফেনল, এরা কি সবাই অন্ত? দেখো, এরা কি সবাই কি বলতো? এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে হয়েছে, এরা কি সবাই অন্ত অন্ত। এটা কি অর্থ নাইট্রোফেনল। ক্লিয়ার কনসেপ্ট? ওকে। হাইড্রোজেন বন্ধন থেকে এর চেয়ে বাইরে আর প্রশ্ন আসবে না। এখন তোমাকে বললো ডিএনএ তে কি থাকে? হাইড্রোজেন বন্ধন। ডিএনএ পিরিডিন পাইরিমিডিন। রাইট, আমরা মনে পড়ছে না? AGCT, অ্যাডেনিন গুয়ানিনের ভিতরে দুইটা হাইড্রোজেন বন্ধন। সায়ানিন থায়ামিন, সাইটোসিন আর থায়ামিন, এদের ভিতরে কয়টা হাইড্রোজেন বন্ধন? তিনটা হাইড্রোজেন বন্ধন। পড়ছি না এরকম? আমরা পড়ছি। রাইট, তাহলে ডিএনএ ভিতরে কি বন্ধন থাকতে পারে? হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কি বন্ধন থাকতে পারে? হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। ওকে, তার মানে হাইড্রোজেন বন্ধন হিউম্যান বডির জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। শেষ, সোজা হিসাব। ভ্যান রস বন্ধন থেকে প্রশ্ন আসে নাই, প্রশ্ন আসবেও না। মানে রাসায়নিক বন্ধন থেকে তুমি এতটুকু পড়লে গুড এনাফ, এর চেয়ে বেশি তোমার পড়ার দরকার নাই। ওকে। ওকে, এবার আসো আমরা একটু ডি ব্লক নিয়ে বকবক করি। ডি ব্লকে কারা আছে? সচিন টেন্ডুলকার, ভেরি ক্রেজি ম্যান। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এন্ড তুমি কি জানো? তুমি কিন্তু খুব ভালো করে জানো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কি না বলো তো? অবস্থান্তর না।
আর বাকি মাঝখানে যারা আছে সবাই কি অবস্থান্তর, এন্ড এরা কিন্তু একাধিক জারণ মান প্রদর্শন করে। কপারেরটা তুমি জানো, নিকেলেরটা তুমি জানো, নিকেল 2+ হয় নরমালি। কোবাল্ট 3+ হতে পারে, ক্রোমিয়াম 3+ হতে পারে, 6+ হতে পারে, রাইট? ভ্যানাডিয়াম 5+ পর্যন্ত হতে পারে, ম্যাঙ্গানিজ +7 পর্যন্ত হতে পারে, +4 হতে পারে, +3 হতে পারে, রাইট? তার মানে কি এরা একাধিক জারণ মান দেখায়। আর এই স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিনা অবস্থান্তর না, এই বেসিক আইডিয়াটা তোমার থাকতে হবে। বেশি কিছু পড়তে হয় না ভাই, অল্প পড়তে হয়, বাট যতটুকু পড়বা তুমি একদম অ্যাকুরেসির সাথে পড়বা। গুড এনাফ। ওকে, এই আমার কি ইয়া চার্জে না, আস্তাগফিরুল্লাহ, 1 সেকেন্ড, ল্যাপটপ চার্জে দিই। উম, ওকে ওকে ওকে, ল্যাপটপ চার্জে দিই। ক্লিয়ার? তাহলে এরা অবস্থান্তর দেয়, এরা অবস্থান্তর দেয় না, দ্যাটস ইট। এরপর ভাইয়া আর কি পড়তে হয়? এই জায়গা থেকে, এই জায়গা থেকে আহামরি আর কোনো প্রশ্ন আসে না। জটিল যৌগ থেকে প্রশ্ন আসে, জটিল যৌগের সংকরায়ন থেকে। জটিল যৌগের সংকরায়ন শেষ, জটিল যৌগের 4টা জটিল যৌগের সংকরায়ন দেয়, ওইগুলো হয়ে গেছে। আর কি লাগবে? রঙিন যৌগ, রঙিন যৌগ থেকে তেমন একটা প্রশ্ন আসে না। রঙিন যৌগের কালার জিজ্ঞাসা করে, কালার তুমি জানো। কালার তুমি জানো বলতে কি, ওই যে শিক্ষা পরীক্ষার যে কালার গুলা, আয়ন শনাক্তকরণ করলে যে কালার গুলা হয়, ওই কালার গুলারই হচ্ছে গিয়ে মূল মেজরিটি আলোচনা। এরপরে হচ্ছে গিয়ে তোমার এই যে, মানে আমরা এস ব্লক পড়বো, পি ব্লক পড়বো, ডি ব্লক পড়বো, এফ ব্লক পড়বো। মানে এখন আমাদের কথাবার্তা কি? এখন আমাদের কথাবার্তা হচ্ছে গিয়ে পর্যায় সারণী নিয়ে। বাট তার আগে আমরা একটা টপিক মিস করছি, সেটা কি বলতো? একটা টপিক মিস করছি, আয়নিক বন্ধন। আল্লাহ, ছি এনাম ভাই, আয়নিক বন্ধন মিস করলাম কেমনে, রাইট? আয়নিক বন্ধন মিস করি নাই। আয়নিক বন্ধন বলতে কি আসলে ফাজানের নীতি। প্রশ্ন আসবেই কি থেকে? এটা থেকে। প্রশ্ন আসবে কি থেকে বলতো? এটা থেকে প্রশ্ন আসবে। ক্লিয়ার? ওকে। এখন ফাজানের নীতি থেকে যদি প্রশ্ন আসে, কথা বুঝো, ফাজানের নীতি থেকে প্রশ্ন আসে, মূল কথা একটাই, আমরা কি জানি? আমরা জানি ক্যাটায়নের আকার কি হইতে হয়? ছোট হইতে হয়। অ্যানায়নের আকার বড় হইতে হয়। চার্জ বেশি হইতে হয়। পিএনজিসি, মানে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা খুব ভালো করে বুঝবা, এই জায়গাটা ভালো করে বুঝলে অনেক কিছু বোঝা হয়ে যাবে। ওকে, এবার আসো, সেটা হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতি থেকে মূল আলোচনা হচ্ছে এটা, এটা হচ্ছে শর্ত। তাহলে এই শর্ত যারা মানবে, এই শর্ত মানলে কি হবে? শর্ত মানলে সমযোজী হবে। শর্ত মানলে কি হবে? শর্ত মানলে সমযোজী হবে। শর্ত মানলে কি হবে? শর্ত মানলে সমযোজী হবে। ওকে, শর্ত মানলে সমযোজী হবে, তার মানে কি পোলার আয়ন মাত্রা বেশি থাকবে। পোলার আয়ন মাত্রা বেশি থাকবে। ওকে, তাহলে শর্ত মানলে সমযোজী হবে, পোলার আয়ন মাত্রা বেশি থাকবে। এই কথাটার অর্থ কি বলতো? এই কথাটার অর্থ হচ্ছে আয়নিক যৌগদের তত বেশি সমযোজী বৈশিষ্ট্য থাকবে। আয়নিক যৌগদের সমযোজী বৈশিষ্ট্য থাকবে। ওকে, আসো এবার ভালো করে ভালো করে ভালো করে পড়ো। পোলারায়ন বেশি থাকার অর্থ হচ্ছে সমযোজী ধর্ম বেশি থাকা। ওকে, সমযোজী ধর্ম বেশি থাকার অর্থ হচ্ছে কালারফুল হওয়া। কালারফুল হওয়া, একটু বড় উদাহরণ দিচ্ছি, দ্রাব্যতা কমে যাওয়া, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যাওয়া, থার্মাল স্টেবিলিটি কমে যাওয়া। এইটা অনেকের প্রবলেম, এটা অনেকে বুঝে না। একটু এদিকে আসো, দুইটা ওয়ার্ড, বিয়োজন, বিযোজন। বিয়োজন মানে বিয়োজিত হইছে, মানে ভেঙে গেছে। এই যে বেরিলিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট ও যদি ভেঙে যায় তাহলে বেরিলিয়াম 2+, কার্বনেট 2-। ওই যে আমরা আয়নিক যৌগদের ভাঙ্গা দেই না,
কথা বুঝো। আমরা দ্রাব্যতা পড়ছি না, আমরা কি করি একজনে ভাইঙ্গা দেয়, Na+Cl-, Ag+Cl-, ক্যালসিয়াম 2+, কার্বনেট 2-, এটাকে আমরা বলি বিয়োজন। বিয়োজন, বিয়োজন হওয়া মানে সমযোজী, বিয়োজন হওয়া মানে সমযোজী, বিয়োজন হওয়া মানে সমযোজী। এবারে বিযোজন, বিযোজন মানে দুইটা আলাদা যৌগে বিশ্লিষ্ট হয়ে যাওয়া। বিযোজন মানে কি, দুইটা আলাদা যৌগে বিশ্লিষ্ট হয়ে যাওয়া, যেমন বেরিলিয়াম কার্বনেট। আমরা ওই যে পড়তাম না, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, রাইট? তার মানে কি বেরিলিয়াম কার্বনেট ভাঙলে কি হবে, বেরিলিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, হচ্ছে বিযোজন। বিযোজন মানে কার বৈশিষ্ট্য, আয়নিক। বিযোজন মানে কার, আয়নিক। বিযোজন মানে কার, আয়নিক। শেষ। তাহলে বিয়োজন মানে সমযোজী, বিযোজন মানে আয়নিক। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ওকে। তার মানে এবার একটা জিনিস খেয়াল করো, থার্মাল স্টেবিলিটি মানে কি, থার্মাল স্টেবিলিটি মানে আয়নিক। থার্মাল স্টেবিল মানে কি বলতো, আয়নিক। দেখো এই যে দ্রাব্যতা, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, থার্মাল স্টেবিলিটি, এগুলো কিন্তু কমতেছে। পোলার আয়ন, সমযোজী ধর্ম, কালার, এরা কিন্তু বাড়তেছে। তার মানে কি, এই তিনটা কার বৈশিষ্ট্য, আয়নিকের বৈশিষ্ট্য। এই তিনটা কার জিনিস, সমযোজীর জিনিস, তাই না? ওকে, তার মানে থার্মাল স্টেবিলিটি আর বিযোজন, দ্রাব্যতা, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এরা সবাই কার, যখনই তোমাকে বলবে দ্রাব্যতা, যখনই তোমাকে বলবে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, যখনই তোমাকে বলবে হচ্ছে গিয়ে বিযোজন, যখনই তোমাকে বলবে থার্মাল স্টেবিলিটি, তাপীয় সুস্থিতি, এইগুলা বলার অর্থই হচ্ছে তারা আয়নিক বলে দিছে। তারা কি বলে দিছে, তারা কি চাইছে, আয়নিক চাইছে। মাথায় রাখবা, এইগুলা বলে দেওয়ার অর্থ হচ্ছে তারা কি চাইছে তোমার কাছ থেকে, আয়নিক চাইছে। তারা তোমার কাছে চাইছে আয়নিক। ক্লিয়ার? আয়নিক মানে এইগুলা, এইগুলা যেই কথা, আয়নিক একই কথা। ওকে। আর তোমাকে যদি বলে হচ্ছে গিয়ে, মনে করো কালার নিয়ে বলে, কালার বেশি, কালার কম, কালার কম বেশি, কালার বেশি, জিজ্ঞাসা করো মানে কে উজ্জ্বল বেশি, কে উজ্জ্বল বেশি, উজ্জ্বলতা, কালারের উজ্জ্বলতা, কালারফুল হওয়া, কালারফুল হওয়া। ওকে। তারপরে তোমাকে বললো হচ্ছে বিয়োজন, বিয়োজন, বিও, অন্তুস্থীয়, হ্যাঁ অন্তুস্থ, বিয়োজন, এগুলো মানে কি, পোলার আয়ন। তোমাকে বললো পোলার আয়ন বেশি কার, পোলার আয়ন, এগুলো মানে কি আসলে সমযোজী, এগুলো মানে কি আসলে সমযোজী। একদম ক্লিয়ার কাট কথা। ধর তক্তা মার পেরেক পড়ালেখা হবে, বেশি কথা হবে না। আসো, মনে করো আমি তোমাকে এখানে বললাম, আমি তোমাকে এখানে বললাম এই যে উপরে LICL, NaCl, KCl, RBCl, তোমাকে এখানে বললাম যে বলো তো গলনাঙ্কের ক্রম, তাহলে তুমি গলনাঙ্ক, আয়নিক, ইয়েস আয়নিকের ক্রম, তুমি কি করবা, যারা মিলবে তারা বাদ, দেখো যারা মিলবে তারা বাদ, তারা বাদ। মনে করো এই যে সিএল গুলা বাদ দিয়ে দাও, লিথিয়াম প্লাস, Na+, K+, Rb+, এবার এগুলো কি হয়ে গেল, দেখো ক্যাটায়ন হয়ে গেল। এবার তুমি কারে নিয়ে কাজ করবা, ক্যাটায়ন নিয়ে কাজ করবা। ক্যাটায়নের আকার কি হইতে হবে ভাই, ক্যাটায়নের আকার হইতে হবে ছোট, ক্যাটায়ন হইতে হবে ছোট। দেখো ক্যাটায়নের আকার কি হইতে হবে, ক্যাটায়নের আকার হইতে হবে ছোট। দেখো ক্যাটায়ন ছোট, ক্যাটায়ন ছোট হইলে কি হবে, সমযোজী হবে। ইয়েস, ক্যাটায়ন ছোট হইলে কি হবে, সমযোজী হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে কোন ক্যাটায়নটা ছোট, লিথিয়াম ছোট, দ্যাট মিন্স এইটা হচ্ছে তোমার সমযোজী, এটা হচ্ছে তোমার আয়নিক। এখন তোমার আমি প্রশ্ন করছি গলনাঙ্কের ক্রম, তার মানে আয়নিকের ক্রম, তখন অ্যান্সার হবে কি, আরবিসিএল। শেষ, পড়ালেখা শেষ। এখন তোমাকে আমি বললাম সে, এই যে দেখো এনে গুলা কাইটা দাও, তোমাকে আমি বললাম হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে দ্রাব্যতার ক্রম, দ্রবণীয়তার ক্রম। তোমাকে আমি বললাম দ্রবণীয়তার ক্রম কি হবে, কি বলছে আরেকবার, দ্রবণীয়তার ক্রম কি হবে, দ্রবণীয়তার ক্রম মানে কি, আয়নিকের ক্রম। ওকে, F-Cl-, Br-, I-। এবার চিন্তা করে দেখো, অ্যানায়ন, এখন তুমি কার নিয়ে কাজ করবে, অ্যানায়ন নিয়ে কাজ করবে। অ্যানায়নের আকার কি হতে হবে, বড় হইতে হবে। অ্যানায়নের আকার কি হইতে হবে, বড় হইতে হবে। অ্যানায়নের আকার বড়, আয়োডিন, আয়োডাইড আয়ন বড়, তাহলে অ্যানায়নের আকার বড় হইলে কি হবে, সমযোজী হবে। অ্যানায়নের আকার বড় হওয়া মানে কি, সমযোজী হওয়া। সমযোজী মানে কি, এইটা তোমার কি বলতো, সমযোজী, আর এইটা তোমার কি বলতো, আয়নিক। তাহলে এটা আয়নিক, এটা সমযোজী, বুঝা গেছে? এখন তোমাকে বললাম দ্রাব্যতার ক্রম, তার তুমি কি ওই দিকে যাবে, আয়নিকের দিকে যাবে ক্রমটা। কথা ক্লিয়ার? এখন দেখো এখানে FeOH3, ফেরিক আর ফেরাস, ওএইচ গুলো কাটটা দাও, তাহলে এটা কি হবে, ফেরাস, আর এটা কি হবে, ফেরিক, সরি উল্টা লিখছে, হ্যাঁ, এটা হচ্ছে ফেরিক আর এটা কি, ফেরাস। তোমাকে আমি যদি বলি এখন এই দুইজনের ভিতরে কে ভালো দ্রবণীয় বা কে ভালো সমযোজী, সমযোজীর ক্রম বলতে বলি আমরা কি জানি, চার্জ বেশি হইতে হবে, চার্জ বেশি হইতে হবে, চার্জ বেশি হলে সমযোজী। দেখো তোমার বলেই দিছি, ক্যাটায়ন ছোট হইতে হবে, অ্যানায়ন বড় হইতে হবে, চার্জ বেশি হইতে হবে, তাহলে চার্জ বেশি হলে কি হবে, চার্জ বেশি হলে সমযোজী হবে। এই যে চার্জ বেশি হলে সমযোজী। পড়ালেখা সিম্পল, পড়ালেখা অল্প, পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে পারবা না, এটা হচ্ছে কথা। তাহলে ও হচ্ছে সমযোজী হবে, ও হচ্ছে সমযোজী, আর হচ্ছে গিয়ে কি আমার আয়নিক। সিমিলারলি Ag2O, এজি গুলা কেটে দাও, O2- আর সালফাইড 2-, অক্সাইড আর সালফাইড। এখন দেখো তো
এটা কিন্তু অ্যানায়ন, চার্জ কিন্তু সেম, তার মানে অ্যানায়ন। এখন কোন অ্যানায়ন বড়? যেই অ্যানায়ন বড়, যেই অ্যানায়ন বড়, সালফাইডের অ্যানায়নটা বড় হবে, সালফার নিচে আছে, তাহলে ও বড়, অ্যানায়ন বড় হওয়া সমযোজী, দ্যাট মিন্স ও সমযোজী, আর ও কি আমার আয়নিক। ক্লিয়ার? ওকে। এবার আরো কিছু কথাবার্তা একটু বলে দেওয়া উচিত আমার মনে হয়। মনে করো তোমার কাছে দিলাম সিলভার আয়োডাইড। এখন চিন্তা করে দেখো তো, সিলভার গুলো কেটে দাও, দেখো তো কে সমযোজী কে আয়নিক। এই যা, এটা হচ্ছে সমযোজী, বুঝে যাচ্ছে, আয়োডাইড সমযোজী হয় আর ফ্লোরাইড হচ্ছে আয়নিক হয়। এতে কি হয়, সমযোজী হলে কি হয়, কালারফুল হয়। কালারফুল হওয়া মানে কি বলতো? এই যে দেখো, ও হচ্ছে আমার হলুদ কালার, ও কি কালার বলতো? ও হচ্ছে আমার ইয়েলো, ও কি আমার ক্রিম কালার, বা এটাকে আমরা বলি হচ্ছে পেল ইয়েলো। কি বলি? পেল ইয়েলো মানে হালকা হলুদ। এটা হচ্ছে আমার সাদা কালার, ইজিসিএল সাদা কালার হয়, তাই না? আর ফ্লোরাইড কি বলতো? বর্ণহীন। ভালো করে তাকাও তো, দেখো তো কালার গুলো আস্তে আস্তে ব্রাইট হচ্ছে না? কালার গুলো উজ্জ্বলতা বাড়তেছে না? তার মানে যে বেশি সমযোজী তার পোলারায়ন বেশি, তার কালারফুলনেস বেশি। হাইড্রাইডের কালার কি হচ্ছে এখানে? বেশি হচ্ছে, ইয়েলো হচ্ছে। ক্লিয়ার বাবা কনসেপ্ট? আর কোনো কনসেপ্ট নাই। ও আরেকটা আছে পিএনজিসি। মনে করো, দেখো পিএনজিসি মানে কি, পিএনজিসিটা একটু পড়াই দিই। পিএনজিসি মানে হচ্ছে সিউরো নোবেল গ্যাস কনফিগারেশন। মানে কি? NH2 NPC আর ND10, এই কনফিগারেশন যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে পিএনজিসি, মানে নোবেল গ্যাসের মতো তারা আচরণ করবে। কিরকম? এখন চিন্তা করে দেখো। মনে করো মনে করো তোমার কাছে আছে কপার। কপার হচ্ছে কাছাকাছি একটা যৌগ, রাইট? 29 মানে কত বলতো? 3s2 3p6 3d10 4s1, রাইট? এটা না? হ্যাঁ। এখন কপার প্লাস যদি আমি নেই, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা চলে যাচ্ছে। দেখো তো 3s2 3p6 3d10 হয়েছে কিনা? ইয়েস। তার মানে কপার প্লাস হচ্ছে সিউরো নোবেল গ্যাস কনফিগারেশনে আছে, মানে ও নোবেল গ্যাসের মতো আচরণ করতেছে। ওকে ফাইন, তাহলে কপার প্লাস যদি এই আচরণ করে, তাহলে কি হচ্ছে? সিলভার প্লাস কপারের নিচে আছে, সিলভার প্লাসের নিচে কি আছে? অরামের আয়ন, মানে কি? এটা স্বর্ণ। এরা কি হবে? এরা হবে হচ্ছে সিউরো নোবেল গ্যাস কনফিগারেশনের ভিতরে। ওকে ফাইন। আবার মনে করো জিঙ্ক। জিঙ্ককে তোমরা সবাই চিনো। জিঙ্ক কি হচ্ছে ভাইয়া? জিঙ্ক হচ্ছে তোমার 3s2 3p6 3d10 আর কি বলতো 4s2, এটা না? হ্যাঁ। এখন চিন্তা করো, জিঙ্ক 2+ যখন আমি নিব, তখন কিন্তু এই 4s2টা চলে যাবে। দ্যাট মিন্স এটা, রাইট? তার মানে দেখো তো, ও আমার কি NH2 NP6 ND10, মানে ও সিউরো নোবেল গ্যাস কনফিগারেশন আছে। তাহলে জিঙ্ক 2+ যদি এটা হয়, জিঙ্ক 2+ হলে এটা কি হচ্ছে? জিঙ্কের নিচে কে আছে বলতো? ক্যাডমিয়াম, রাইট? মার্কারি। এরাও কিন্তু আমার সিউরো নোবেল গ্যাস কনফিগারেশনের আন্ডারে পড়বে। তার মানে এদেরকে দেখা মাত্র তুমি এদেরকে সমযোজী বলবা। কিরকম? মনে করো আমি তোমাকে বললাম যে ভাইয়া NaCl আর COCl মানে কিউপ্রাস ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এখন কে সমযোজী হবে? কোনো কথা ছাড়া ও। কেন? এই যে CO+ কি আমার সিউরো নোবেল গ্যাস কনফিগারেশন, Na+ না, তাহলে ও হচ্ছে আমার সমযোজী হবে। ওদের আকৃতি ওদের আকার কিন্তু প্রায় কাছাকাছি। তুমি যে ক্যাটায়নের আকার ছোট বড় মিলাবা, মিলবে না। ওদের আকৃতি প্রায় কাছাকাছি, কারণ এখানে ডি এর অনেকগুলো যায় তো, এখানে শিল্ডিং ইফেক্টের ব্যাপার স্যাপার আছে, এগুলো তোমার বোঝার দরকার নেই। মানে এখানে সিউরো নোবেল গ্যাস দেখা মাত্র কি করবা তুমি বলো তো? সিউরো নোবেল গ্যাস দেখা মাত্র তুমি ওকে সমযোজী বেশি বলবা। যেমন মনে করো তোমাকে আমি বললাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, আর মনে করলাম তোমাকে বললাম জিঙ্ক ক্লোরাইড। দেখো ক্লোরাইড ক্লোরাইড বাদ দিলে কি, এটা ফেরাস আয়ন আর এটা কি জিঙ্ক 2+ আয়ন, তাই না? তুমি ওরে সমযোজী বলবা। কেন? জিঙ্ক 2+ হচ্ছে গিয়ে কি আমার সিউরো নোবেল গ্যাসের ভিতরে আছে। দ্যাটস ইট। এটাই পড়ালেখা, এইটাই পড়ালেখা। বুঝা গেছে বাবা? Done. একটা প্রশ্ন, এটা সবচাইতে ভাইটাল প্রশ্ন, সবচাইতে কনফিউজিং প্রশ্ন। দেখো এটা বলছে বীজোজন ক্রম, ভালো করে তাকাও, বীজোজন ক্রম। অনেক জায়গাতে এই প্রশ্নটার উত্তর ভুল। আসলে উত্তর ভুল জানি না আমি আসলে। জিনিসটা হচ্ছে অনেক জায়গাতে এই জায়গায় একটা ফোঁটা ইউজ করে। ফোঁটা ইউজ করলেই তো ভাই কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়। ফোঁটা ইউজ করলে বিয়োজন হয়ে যায়, আর ফোঁটা ইউজ না করলে বীজোজন হয়ে যায়। বীজোজন মানে হচ্ছে আয়নিকের ক্রম। ভেরি গুড, বীজোজন মানে আয়নিকের ক্রম। আর বিয়োজন হইলে সমযোজীর ক্রম হইতো। এখন চিন্তা করে দেখো তো অ্যান্সার কোনটা হবে? আমরা জানি বেরিয়াম স্ট্রনশিয়াম, আচ্ছা বেরেলিয়াম, একটু দেখো তো বেরেলিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সারে বাটি তো রাখো, এই যে বাটি। তাহলে বেরেলিয়াম 2+ আর বেরিয়াম 2+। এখন দেখো তো বেরিয়াম 2+ আর বেরেলিয়াম 2+, কে ছোট কে বড়? ও বড়। ও কি বলতো? ও হচ্ছে বড়, ও বড় আর ও ছোট। তার মানে তুমি বুঝতেছো
ক্যাটায়ন কি ছোট হইতে হবে? ক্যাটায়ন ছোট হলে সমযোজী, ক্যাটায়ন ছোট হলে সমযোজী, ক্যাটায়ন ছোট হলে সমযোজী। ভেরি গুড। তার মানে ও হচ্ছে আমার সমযোজী। তাহলে বেরিলিয়াম 2+ হচ্ছে আমার সমযোজী, আর বেরিয়াম 2+ হচ্ছে আমার আয়নিক, রাইট? তাহলে আমাকে বলছে বিযোজনের ক্রম, বিযোজন দ্যাট মিন্স কি আয়নিকের ক্রম চাইছে, তাহলে মানে বেরিয়ামের দিকে তীর চিহ্ন থাকতে হবে, মানে গ্রেটার মানে ওই যে তোমার বড় ছোট চিহ্ন থাকতে হবে, বেরিয়ামের দিকে চিহ্নটা থাকতে হবে। বেরিয়াম, বেরিয়াম কোনটা রে? এই বেরিয়াম ওইটা। দেখো, বিযোজনের ক্রম জিজ্ঞাসা করছে, বিযোজন মানে হচ্ছে গিয়ে আয়নিকের ক্রম, বিযোজন বলছে মানে কি বলতো, আয়নিকের ক্রম। দ্যাট মিন্স চিহ্ন কোন দিকে থাকবে? বেরিয়ামের দিকে থাকবে, বেরিয়ামের দিকে থাকবে। ক্যাটায়ন বড় হইতে হবে, ক্যাটায়ন বড় হইলে আয়নিক, ক্যাটায়ন ছোট হইলে সমযোজী। তাহলে ক্যাটায়ন বড় মানে কি আয়নিক, মানে কি এই দিকে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার আয়নিকের ক্রম। আর যদি তোমাকে বলতো সমযোজীর ক্রম, তার মানে কি হইতো বলতো, বেরিলিয়ামের দিকে যাইতো, এটা হচ্ছে সমযোজী অ্যান্সার। মানে তোমাকে যদি প্রশ্ন বলতো বিয়োজন, বিও, এই যে অন্ত্যেষ্ঠীয়, হ্যাঁ, বিয়োজন, তোমার এই অন্তস্থীয় থাকলে অ্যান্সার হইতো এইটা এ, আর অন্তস্থীয় না, অ্যান্সার হচ্ছে এটা। দ্যাটস ইট। আমাদের মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধনের রাসায়নিক বন্ধন পার্ট শেষ। এর চেয়ে ভালো করে আমি গুছাই দিতে পারবো না। ক্লিয়ার? এখন কিন্তু তোমার 2 ঘন্টা 4 ঘন্টা ক্লাসের টাইম না, এই টাইমটা হচ্ছে রিভিশনের টাইম, যেই জায়গাগুলো ভালো করে দেখে যাবা ওই জায়গাগুলোর টাইম। আমার মনে হয় না যে আর কোনো কিছু তোমার আমি বাকি রাখছি। দরকার হলে তুমি বইটা একটু খুলো, বইটা একটু খুলে দেখো ভাইয়া চ্যাপ্টার 3 এর লাস্টের এই পোর্শনগুলো বাকি আছে না, এগুলো পর্যাবৃত ধর্ম। আরে ভেরি গুড। হ্যাঁ, এগুলাই, এগুলো বাদে আর কিছু নাই বইয়ের ভিতর। এখন হচ্ছে আমাদের প্রথম পার্ট, মানে পর্যায় সারণীর পার্ট। ওইখানে একটু বাংলা পড়ালেখা আছে, ওইটা আমরা একটু পরে পড়াচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।